এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা আলোচনা করব। আমি অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দেব, আর এই অধ্যায়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। তাহলে এই খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের অর্থনীতি কেমন ছিল, সেখানকার সমাজ ব্যবস্থা কীরকম ছিল, সেখানকার সংস্কৃতি কেমন ছিল, সেগুলো আমরা জানবো। দেখো, এই অধ্যায়ে কোন সময়কার কথা বলা হয়েছে? খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, এই সময় ভারতের অর্থনীতি কেমন ছিল? দেখো, এই সময় বিশেষ করে দক্ষিণ ভারত এবং পাল ও সেন রাজার আমলে বাংলার অবস্থা কেমন ছিল সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্টীয় সপ্তম শতক থেকেই উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল। নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল, পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল। আবার তবে যে নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেন তাও নয়। সুয়ানজাং, থানেশ্বর, কনৌজ, বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের রমরমার উল্লেখ করেছেন। তাহলে সেই সময় উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল। কোন সময়? সেটা খ্রিস্টীয় সপ্তম শতক থেকে। সেই সময় নগরগুলির অবস্থাও খারাপ ছিল, বিভিন্ন পর্যটকরা সেটা ব্যাখ্যা করেছেন। পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল, আর নতুন বাণিজ্য পথ বা নতুন শহরও তখন গড়ে ওঠেনি তা নয়, নতুন নতুন শহরও তখন গড়ে উঠেছিল। সুয়ানজাং, থানেশ্বর, কনৌজ, বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের যে রমরমা সেটার উল্লেখ করেছেন। আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও থানেশ্বর এবং কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। বন্দর নগরগুলি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং নবম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল। গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্য বেচাকেনা অনেক গুণ বেড়ে গিয়েছিল। তখন বিশেষত আখ, তুলো এবং নীলের হাট অনেক অঞ্চলেই শুরু হয়েছিল। এই সময় উত্তর ভারতে ভালো মানের সোনা বা রূপোর মুদ্রার অভাব ছিল, তবে সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রার নাম পাওয়া গেছে, যদিও সেগুলি কতটা চলতো তা নিশ্চিতভাবে জানা যায় না। তাহলে সেই সময় ব্যবসায়িক কাজকর্মের বারাণসীতে সুয়ানজাং, থানেশ্বর, কনৌজ, বারাণসীতে ব্যবসায়িক কর্মে রমরমিয়ে যে ব্যবসা বাণিজ্য চলছিল তার উল্লেখ করেছেন। আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও থানেশ্বর, কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। আবার নবম শতাব্দী থেকে এই বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্য কিন্তু উন্নতি হয়েছিল। সেই সময় গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্যের বেচাকেনাও অনেক গুণ বেড়ে গিয়েছিল। সেই সময় উত্তর ভারতে ভালো মানে সোনার রূপার মুদ্রার অভাব ছিল, কিন্তু সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রার নামও পাওয়া গিয়েছে, কিন্তু সেগুলো কতটা চলতো সেটা নিয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এরপর দেখো, ভারতের সামন্ত ব্যবস্থা। তাহলে ভারতের সামন্ত ব্যবস্থা কি, সামন্ততন্ত্র বা সামন্ত ব্যবস্থা কি? দেখো, এই খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে এক বিশেষ ধরনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল। এই ব্যবস্থায় সবার উপরে ছিল রাজা, তারপরে ছিল সামন্ত, উপসামন্ত এবং একেবারে নিচের স্তরে ছিল চাষি। এই ব্যবস্থাকেই বলা হয় সামন্ততন্ত্র বা সামন্ত ব্যবস্থা। দেখো, আঞ্চলিক রাজশক্তির বাড়বাড়ন্তের ছাপ সে সময় ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে পড়েছিল। সমাজের বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়। সমকালীন লেখকরা সামন্ত, রাজ, রৌনা এসব নামে ওই গোষ্ঠীর পরিচয় দিচ্ছে। এদের মধ্যে কিছু ছিল উঁচু রাজকর্মচারী, তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো, আর সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয়। আবার কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়ায় রাজারাও সেই অঞ্চলের রাজস্ব ভোগ করত। কখনো বা যুদ্ধপটু উপজাতি নেতারাও কোনো কোনো অঞ্চল কর্তৃত্ব করত। এই গোষ্ঠীগুলি এক জায়গায় মিল ছিল, এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না। অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাতো। এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যে স্তরভাগ ছিল। তাহলে এই আঞ্চলিক রাজশক্তির বাড়বাড়ন্তের ছাপ কিন্তু সেই সময় ভারতীয় সমাজ অর্থনীতিতে দেখা গিয়েছিল। তাহলে সেই সময় একটা বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে গিয়েছিল, এবং সেই গোষ্ঠীগুলির নাম কি ছিল? দেখো, সামন্ত, রাজ, রৌনক, এই বিভিন্ন নামে তারা পরিচিত ছিল, এবং এদের মধ্যে ছিল কিছু উঁচু রাজকর্মচারী।
তাদেরকে নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো। এই জমি রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয়। এই জমি থেকে যা রাজস্ব আদায় হতো সেটাই কর্মচারীদের আয় ছিল। তারা কোনো নগদ বেতন পেত না। আবার কোনো অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়ায় রাজারাও সেই অঞ্চলে রাজস্ব ভোগ করত। এর ফলে যুদ্ধপটু উপজাতির নেতারা কোনো অঞ্চল কখনো বা যুদ্ধপটু উপজাতির নেতারাও এই কোনো অঞ্চলে কর্তৃত্ব করত। আর এরা হচ্ছে কেউই এই গোষ্ঠীর সব কিছুতে একটা জায়গায় এদের সবার সাথে মিল ছিল যে এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না। অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাতো। আবার এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যে কিন্তু স্তরভাগ ছিল। কেউ একটি গ্রামের প্রধান, কেউ বা কয়েকটি গ্রাম মিলে একটা অঞ্চল দখল করত। একটি বিরাট অঞ্চলের উপরেও কর্তৃত্ব ছিল কারো কারো। এইভাবেই রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। মহাসামন্ত, সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া চলতো। সবাই চাইতো নিজের ক্ষমতা আরও খানিক বাড়িয়ে নিতে। কখনো বা এরা জোট বেঁধে রাজা বিরুদ্ধে যুদ্ধে নামতো। এই এক সময়ে দখল করা গ্রাম থেকে রাজস্বাদের পাশাপাশি গ্রামের শাসন বিচার করতে এই গোষ্ঠী। রাজার ক্ষমতাকেও এরা অনেক সময় অস্বীকার করতো। এর ফলে রাজশক্তি দুর্বলতা পরিষ্কার হয়ে যায়। সামন্ত নেতাদের দাপটে গ্রামের স্বায়ত্তশাসন ব্যবস্থা নষ্ট হয়। তাহলে এই কেউ বা গ্রামের প্রধান ছিল, আবার কয়েকটি গ্রাম মিলে একটা অঞ্চল কেউ বা আবার কয়েকটি গ্রাম মিলিয়ে একটা অঞ্চলের দখল রাখতো। আবার এই অঞ্চলের উপরেও কেউ কর্তৃত্ব করত। এইভাবে রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটা স্তরভেদ তৈরি হয়েছিল। আর সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া চলতো এবং তারা সবসময় চাইতো যে কে কার ক্ষমতা কতটা বাড়িয়ে নেবে। আবার কখনো জোট বেঁধে আবার রাজার সঙ্গে যুদ্ধ করতো। এইভাবে তারা একসময় গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি একসময় দখল করা গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন এবং বিচারও করতেই গোষ্ঠী। রাজার ক্ষমতাকে অনেক সময় অস্বীকার করত। তার ফলে কী হতো, রাজশক্তি দুর্বলতা পরিষ্কার হয়েছে এবং সামন্ত নেতাদের দাপটে এই গ্রামগুলির স্বায়ত্তশাসন ব্যবস্থা নষ্ট হয়। এইখানে ছবিটা দেখো, এখানে যে পিরামিডের ছবিটা আছে দেখো, ত্রিভুজের মতো একটা ছবি এখানে তোমাদের দেওয়া হয়েছে। দেখো নিচে হচ্ছে চওড়া হয়ে গেছে আস্তে আস্তে, আর উপরের দিকে শুরু হয়ে গেছে। তাহলে নিচের দিকটা চড়া হয়েছে মানে নিচে জনগণ, তাদের উপরে বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, জনগণের উপরে আছে বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, মাঝারি শাসকের উপর আছে অল্প কিছু মহাসামন্ত, আর সবার উপরে কে আছে দেখো, সবার উপরে আছে রাজা। রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। তাহলে সামন্ত ব্যবস্থা কাকে বলে, এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের অর্থনীতিতে একটি বিশেষ ধরনের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থা সবার উপরে কে ছিলেন, রাজা। তার রাজ্যের জমি রাজস্ব প্রদানের শর্তে সামন্তদের মধ্যে ভাগ করে দিতেন, আর সামন্ত আবার উপসামন্তদের মধ্যে তার জমি ভাগ করে দিতে পারতেন। আর সর্বনিম্ন স্তরে ছিল সাধারণ জনগণ। এই ব্যবস্থাকে বলা হতো সামন্ত ব্যবস্থা। এটা তোমরা লিখেও নিতে পারো। এছাড়াও আমি তোমাদের পড়ানোর শেষে এই অ্যান্সারগুলো লিখিয়ে দেবো। এর পরের পেজে চলে আসো, দেখো দক্ষিণ ভারতের অর্থনীতি। দক্ষিণ ভারতের অর্থনীতি কেমন ছিল দেখো, দক্ষিণ ভারতের রাজশক্তিগুলির মধ্যে বহু মন্দির তৈরি হয়েছিল। সেগুলি শুধু পুজোর জন্য ব্যবহৃত হতো না। তাঞ্জোর এবং গঙ্গাই কোন্ডচলপুরমে চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্রর সময় দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়। সেই মন্দিরকে ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী, অভিজাতরা নিষ্কর জমি দান করতেন। সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাপনের জন্য লেগে যেত। পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তকী প্রমুখ মন্দির চত্বরে থাকত। চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। এটা তোমরা মার্ক করে না, চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প কিন্তু খুব বিখ্যাত ছিল। আর তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদী থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়। ফলে কৃষি উৎপাদন বেড়ে কোথাও দুবার ফসল ফলানো সম্ভব হয়। যেখানে সেচের সূচক কম ছিল সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর, বিল কাটা হতো। কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। তাহলে দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি অনেক মন্দির তৈরি করেছিল। আর সেগুলো শুধু মন্দিরগুলো তো আমরা পুজোর কাজে ব্যবহার করি, কিন্তু সেখানের মন্দিরগুলো পুজোর কাজে ব্যবহৃত হতো না। দেখো তাঞ্জোর এবং গঙ্গায় কোন্ডচলপুরমে চোল শাসক রাজরাজ আর রাজেন্দ্রর সময় দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়েছিল। এটা তোমরা মার্ক করে নিতে পারো। আর এই মন্দিরগুলিকে ঘিরে বিভিন্ন লোকালয় আর শিল্পীদের বসবাসও গড়ে উঠেছিল। আর এই মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী, অভিজাতরা
নিষ্কর জমি দান করতেন, আর সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষদের জীবনযাপনের কাজে ব্যবহৃত হতো। সেখানকার পুরোহিত, মালাকার, আধুনিক গায়ক, নর্তকী প্রভৃতি মন্দির চত্বরেই থাকতো। আর তামিলনাড়ু অঞ্চলের এই কাবেরী শাখা নদীর থেকে খাল কেটে সেচ ব্যবস্থারও উন্নতি করা হয়। এই সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষিকাজ বেড়ে যায় এবং বছরে দুবার ফসল ফলানো সম্ভব হয়। আর যেখানে সেচের সুযোগ কম ছিল সেখানে বৃষ্টির জলকে ধরে রাখা হতো এবং পুকুর, খাল, বিল এগুলো কাটা হতো, আর কোথাও কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। তাকে মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত। রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলমে ভাগ করা হয়েছিল। তাহলে চোল রাজ্যের প্রধান কে ছিলেন? রাজা, এবং তাকে মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত। আর রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলমে ভাগ করা হয়েছিল। কৃষকদের বসতিকে ঘিরে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। আর এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। উর এবং নাড়ু এই দুটি স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। তাহলে এই দুটো তোমরা মার্ক করে নাও যে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা শাসন করত গ্রাম পরিষদ বা উর, আর এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। আর এরা হচ্ছে স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার, রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। ব্রাহ্মণদের ব্রহ্মদেয় জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল। এই নতুন গ্রামগুলিকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে তৈরি হতো সভা। তারা প্রশাসনিক দায়িত্ব পালন করত। ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামে আরেকটি পরিষদ তৈরি হয়েছিল। তাহলে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামে একটা পরিষদ তৈরি করা হয়েছিল। এটা তোমরা আন্ডারলাইন করে নাও, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। আর ব্রাহ্মণদের ব্রহ্মদেয় জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে অনেক নতুন নতুন গ্রামের পতন হয়েছিল। আর এই নতুন গ্রামগুলিকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে সভা তৈরি হতো। দক্ষিণ ভারতে অবশ্য নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন লেখ থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্র লেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায়। সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। তাই দক্ষিণ ভারতের নবম এবং একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি ঘটেছিল। তখন সেই সময় বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। আর বিভিন্ন লেখ থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা এই পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথা জানা যায়। আর এই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন। সেটা কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের তাম্রলেখগুলিতে সেটা তার উল্লেখ আছে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বেড়ে যাওয়ায় সেখানকার বাণিজ্যের উপর বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। এই সময় রাজারা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে নিজেদেরকে ভূষিত করতেন, যেমন মহারাজা, অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী, এইরকম সব। তবে এদের মধ্যে অনেকে স্থানীয় সামন্ত বা ধনী কৃষক, ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিতেন। এই সময় রাজারাও উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে নিজেদেরকে ভূষিত করেছিলেন। কি কি উপাধি দেখো? মহারাজা, অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী, এই সমস্ত উপাধিতে তারা নিজেদেরকে ভূষিত করেছিলেন। আবার এদের মধ্যে ছিল অনেকেই স্থানীয় সামন্ত বা ধনী কৃষক, ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিতেন। কৃষক, পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন। ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও কর সংগ্রহ করা হতো। সেখান থেকেই রাজার বিলাসবহুল জীবন চলত। সৈন্যবাহিনীর দেখাশোনা, দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ করা হতো। তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরাও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাতো। স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। খাজনার একাংশ এই পরিবারগুলো নিজেদের জন্য রেখে বাকি অংশ রাজকোষাগারে জমা দিত। কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে নিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো। কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। তাহলে এটা তোমরা মার্ক করে নাও, ব্রহ্মদেয় ব্যবস্থা কাকে বলে?
কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো এবং তারা অনাবাদি জমি জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো এবং সেই জমির কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেয় ব্যবস্থা। এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে কৃষক, পশুপালক, কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন এবং ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও কর সংগ্রহ করা হতো। আর সেইভাবে এই কর সংগ্রহ করার ফলে যে অর্থ উপার্জন হতো বা অর্থ সংগ্রহ হতো তা দিয়েই রাজার বিলাসবহুল জীবন চলতো। আর সৈন্যবাহিনীর দেখাশোনা, দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ করা হতো। আর যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরাও পরাজিত অঞ্চলে অনেক লুটপাট চালাতো। তারপর স্থানীয় পরিবারগুলোর হাতে খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। আর খাজনার একাংশ এই পরিবারগুলি নিজেদের জন্য রাখতো এবং বাকি অংশ রাজকোষাগারে জমা দিত। আবার কখনো কখনো পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে নিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো। এই কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তার ফলে যখন অনাবাদি জমিগুলো চাষের যোগ্য হয়ে উঠতো তখন কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেত। এইভাবে আস্তে আস্তে কৃষি জমির পরিমাণ বাড়ানো হয়েছিল। আর এই যে জমিদানের ব্যবস্থা, এটাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। যেহেতু ব্রাহ্মণদের জমি দান করা হতো তাই জন্য এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। তাহলে এখান থেকে দক্ষিণ ভারতের অর্থনীতি কেমন ছিল বা মন্দিরের সঙ্গে কারা যুক্ত থাকতেন, এই ধরনের বড় প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা এখান থেকে উত্তরটা লিখে নিতে পারো, আমি পরে তোমাদেরকে লিখিয়ে দেব। আজকে তাহলে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো, সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।